এখানে বিতর্কের কোনো জায়গাই নেই। 1950 সালের আইন, সেই আইন নিয়ে মামলা, এবং কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন 2018 সালে। আপনি যে নোটিফিকেশনটা দেখছেন না, দেখবেন নোটিফিকেশনে স্পষ্টত বলা আছে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে। আপনার যদি মনে হয় যে আপনি আইন মানবেন না, সেটা তো কখনো হতে পারে না। দেখুন, আর এই আইনটা কেন করা হয়েছে তার প্রেক্ষিতটা বুঝুন। মূলত যে সমস্ত প্রাণীগুলো দুধ দেয় এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই সমস্ত প্রাণীদের হত্যার বিষয়ে নির্দিষ্ট আইন আছে। কেন আইন আছে? আপনি যদি কৃষিকাজে ব্যবহৃত পশু তাকে যদি হত্যা করেন, তাহলে কৃষিকাজে ব্যবহার করার জন্য উপযুক্ত পশু পাবেন না, এক। দ্বিতীয় হচ্ছে যে দুধের জন্য যে পশুগুলো দুধ দেয়, তাদের যদি আপনি অল্প বয়সেই যদি হত্যা করেন, তাহলে কিন্তু দুগ্ধজাত বিভিন্ন পণ্য, এই মুহূর্তে দই থেকে শুরু করে লস্যি থেকে শুরু করে আপনি যা খান, এগুলো দুগ্ধজাত পণ্য। তাহলে এই দুগ্ধজাত পণ্যগুলো তৈরি করার জন্য আপনার কি কোথায় দুধ পাবেন যদি সব হত্যাই করে দেবেন? সেই উদ্দেশ্যে এই লেজিসলেটিভ ইন্টেনশন 1950 সালের আইন তৈরি হয়েছিল। এই যে বিভিন্ন প্রাণীগুলো স্লটারিং হয়, হত্যা করা হয়, যেগুলো দুগ্ধ দেয় এবং যেগুলো কৃষিকাজে ব্যবহৃত হয়, গরু থেকে শুরু করে মোষ থেকে শুরু করে যেগুলো দুধ দেয় এবং কৃষিকাজে ব্যবহৃত হয়, তাদের হত্যা নিয়ন্ত্রণ করে যাতে কৃষিকাজে পশুদের ব্যবহার করা যায় এবং যাতে দুগ্ধজাত পণ্য তৈরির ক্ষেত্রে যাতে দুধ ওই সমস্ত পশুদের কাছ থেকে পাওয়া যায়, সেই জন্য এই আইনটা তৈরি হয়েছিল। এর সাথে ধর্মের আপনি যদি সরাসরি সংযোগ করেন, ধর্মের সাথে আপনি কৃষিজাত এবং দুগ্ধ দেওয়া প্রাণীদের অ্যাজ সাচ কোনো প্রকার রিলেশন না টানা উচিত। তাই আমাদের পশ্চিমবঙ্গটা বুঝুন, পশ্চিমবঙ্গের যে জমিগুলো, সেগুলো জমির যে পরিমাণ, সেটা কিন্তু পাঞ্জাবের জমির মতো না। পাঞ্জাবে দেখবেন একটা মালিকের অনেকটা জমি এবং সে জমিগুলো বড় বড় আয়তনে বড়, যেখানে সহজেই ট্রাক্টর থেকে শুরু করে এই যে যন্ত্র ব্যবহার করা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে, দেখবেন 3 কাঠা জমি আছে, 4 কাঠা জমি আছে, আপনি কিন্তু সহজে ওই ট্রাক্টর, যারা হয়তো জানে না চাষ তারা বুঝতে পারবে না, কিন্তু যারা জানেন তারা বুঝতে পারবে, ওই সহজে কিন্তু ট্রাক্টর ঘুরে না। আপনারা জানেন, গ্রামের ছেলে আপনারা সহজে ট্রাক্টর, ফলে কি হয়, সেখানে তো মানুষ তো আর নাঙল টানবে না, নাঙল টানার জন্য আপনার ওই পশুগুলোর প্রয়োজন। সেই জন্য কৃষিকাজে পশ্চিমবঙ্গে যেহেতু জোত জমির স্বল্পতা রয়েছে, ছোট ছোট জমি রয়েছে, সেই জন্য ওই জমিগুলোতে চাষাবাদের জন্য গরু থেকে শুরু করে মোষ এই ধরনের প্রাণীদের প্রয়োজন হয়। সেই জন্য এর হত্যায় রেস্ট্রিকশন তৈরি করা হয়েছিল 1950 সালে এই উদ্দেশ্য নিয়ে। ছোট ছোট জমি, কারণ এই জমিগুলো খুব উর্বর জমি, পশ্চিমবঙ্গের জমি তো খুব উর্বর জমি। আপনি ছোট জমি হলেও 3 ফসলি জমি, সহজে একটা পরিবারের পেট চলে যাবে যদি কৃষিকাজটা সঠিকভাবে করতে পারে। একই কারণে পশ্চিমবঙ্গ এই দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম সারির একটি রাজ্য। ফলে এইটার উদ্দেশ্য কিন্তু ছিল, এটা 1950 সালে এই উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়নি যে উদ্দেশ্যে আজকে যে উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে। দেখুন, আপনি যদি চান যে আপনি কিভাবে দেখবেন, সে দেখার দৃষ্টিভঙ্গি যদি আপনি ভুলভাবে দেখতে চান, এটা অন্য বিষয়। আর আমি সকলকেই বলবো, দেখুন, এটা নয় যে ম্যান্ডেটারিলি এটা এই বছরের নিচে খেতেই হবে বা খেতে হবে না, এরকম কোনো ম্যান্ডেটারি কোনো প্রকার ডাইরেকশন কোথাও নেই। ফলে যারা এটা নিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, এক পক্ষ কিন্তু এটা চাইছে, এক শ্রেণীর মানুষ এটা চাইছে, তাদেরকে অ্যাভয়েড করা উচিত যে আইন আপনাকে মানতেই হবে। হ্যাঁ, তবে একটা বিষয়, যারা ধরুন গরু আনছে, ওই যে একটা ভিডিও দেখছিলাম, তাদেরকে ধরা হচ্ছে বা বলা হচ্ছে, তো গরু যে শুধুমাত্র বা ধরুন মোষ বা যে কোনো শুধুমাত্র হত্যার পারপাসে আনছে তা তো নয়। অনেকেই আনছে হয়তো কৃষিকাজে ব্যবহার করার জন্য, অনেকেই আনছে দুধ পাওয়ার জন্য, গাই যে কারণে আনা হয়। তাদেরকে কিন্তু কোনোভাবেই তাদের উপর আক্রমণ করা বা তাদেরকে কোনোভাবে মারা বা অন্য কোনো কিছু করা, সেগুলো একেবারেই অনুচিত নিশ্চিতভাবেই। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন যে ধর্মীয় অ্যাঙ্গেলে টেনশন তৈরি করবেন, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত হবে না। আইন থাকলে আইনটাকে আপনাকে মানতে হবে, এবং আইনের একটা ডেফিনিট উদ্দেশ্য ছিল কৃষিকাজে ব্যবহার করার জন্য এবং দুগ্ধজাত পণ্য পাওয়ার জন্য, দুধ পাওয়ার জন্য গরুর ব্যবহার। কিন্তু এই আইনটা লাগু হয় যারা যারা পশুপালন বা গরু পালন করতো বা কুরবানির উদ্দেশ্যে তারা গরু রেখে বিক্রি করতো, তারা তো পথে বসে যাবে।
এমন মানুষ বলছেন যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। দেখুন একটা কথা বলি, যে খড়গ গিয়ে শুধুমাত্র হত্যার জন্য ব্যবহার করা হয় আপনাকে কে বললো? মানে যদি কেউ এই ন্যারেটিভ তৈরি করে সেটা তো ঠিক নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাকে তো আইন মানতেই হবে। আপনি যদি মনে বলেন যে কোনো জায়গায় বোম বাঁধাটা শিল্প এবং ওই মানে শকতের টাইপের লোক, তাদের তাদের বোম বাঁধতে দিতে হবে, নাহলে তাদের পেট চলবে না, এটা তো আর হতে পারে না। যদি আপনি ধরে নিন কোনো একটা এলাকায় বোম বাঁধার শিল্প, মানে শকতের টাইপের লোকজন, তাদের পেটই চলে বোম বেঁধে, এরকম যদি লোক পাওয়া হয়, তো না, তাদের পেট চালানোর জন্য তাদের বোম বাঁধতে দিতে হবে, এটা তো আর হতে পারে না। দেখুন, আমি এতটা মোটা দাগের যুক্তি না দিয়েও বলতে পারি, গরু পালনের বা মোষ পালনের একমাত্র কারণ মানে হত্যার জন্য সেটা ব্যবহার করা হয় না। যারা জানে না তাদের জেনে বুঝে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গের সমস্ত জমিতে ট্রাক্টর দিয়ে চাষ হয় না। পশ্চিমবঙ্গে অনেক ছোট ছোট জমি আছে, 3 কাঠা জমি, 4 কাঠা জমি, 5 কাঠা জমি, আমি 2 কাঠা জমি, 2 কাঠা জমিতে ট্রাক্টর ঘুরবে? আপনি যেটা বীজতলা বলা হয়, বীজতলা তৈরির ক্ষেত্রে কি ট্রাক্টর ব্যবহার করা হয় না ওই গরুর লাঙল ব্যবহার করা হয়? যারা জানেন না তারা এটা বলবেন, তো যারা জানেন তারা ভালো করে জানেন যে বেসিক্যালি বীজতলা ভালো তৈরি হয় লাঙল দিয়েই। ভারতবর্ষে বিদেশে গোমাংস রপ্তানিতে তৃতীয় স্থান অধিকারী। উত্তরপ্রদেশে বড় বড় কারখানা, গোরক্ষক মানে কসাইখানা রয়েছে। সেই জায়গায় কি এই এই নিয়ম সব সব জায়গায় একই নিয়ম। দেখুন, সব জায়গায় একই নিয়ম হওয়া উচিত। দেখুন, পশ্চিমবঙ্গে আপনি যেটা বলছেন যে 1950 সালের আইন, ওটা কিন্তু পশ্চিমবঙ্গের আইন। যে বললাম পশ্চিমবঙ্গের প্রেক্ষিতটা বললাম। আপনাকে বুঝতে হবে যে বেসিক্যালি আমাদের দেশে রাজ্যের হাতে যেমন ক্ষমতা রয়েছে, কেন্দ্রের হাতেও ক্ষমতা রয়েছে। একটি রাজ্যের প্রেক্ষিতের সঙ্গে আরেকটি রাজ্যের প্রেক্ষিত আলাদা হতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে একই আইন হওয়া উচিত, আপনার সঙ্গে আমি যুক্তি করবি, হতে আইন হলে ভালো। এবার কি বাংলায় গরু কুরবানি হবে? এবং যেটা বলা হচ্ছে 16 বছর না হলে 14 বছর, 14। হ্যাঁ, সে নিয়ম মেনে করবে। আর আপনাকে কে বললো যে মানে গরুই দিতে হবে, না হলে মানে কুরবানি হবে না? আপনাকে কেউ তো কোথাও মানে এটা বাধ্য করেনি। আমি রাদার বলবো যে এই ধরনের কনফ্লিক্ট যত অ্যাভয়েড করতে পারবেন ততটাই ভালো। টেনশন, কোনোভাবে সামাজিক টেনশন, দেখুন এটা তো ম্যান্ডেটারি নয়, ফলে সামাজিক টেনশন কি, রাদার অনেক বেশি চিন্তিত হন আপনার সন্তান কি করে সুশিক্ষা পাবে, শিক্ষান্তে কি করে কাজ পাবে, কিভাবে আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যাবে, আমার রাজ্যকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে, আমার রাজ্যের জিডিপি কিভাবে বাড়ানো যাবে, তার সাইজ কিভাবে বাড়ানো যাবে, আপনার ব্যবসা কিভাবে চলবে, আপনার রুটি রুজি কিভাবে চলবে, সেটা নিয়ে চিন্তিত। দেখুন, এক শ্রেণীর মানুষ রয়েছে, একদল মানুষ রয়েছে যে আপনাকে ওই গরুর চিন্তায় মগ্ন করে দিতে চায়। আপনি গরুর চিন্তায় মগ্ন হয়ে থাকবেন, না গরুর বাইরে বেরিয়ে এসে আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাববেন, আপনার সন্তানের কর্মসংস্থান নিয়ে ভাববেন, আপনার সন্তান যাতে উন্নত মানের শিক্ষা পেতে পারে সেই জন্য আপনি নিজেও সচেষ্ট হবেন, সেই নিয়ে ভাবুন। এআই নিয়ে ভাবুন না, রাজারহাটে কি করে এআই হাব বানানো যাবে ভাবুন না। আপনি আমি সবাই ভাবি, দাবি করুন সবাই মিলে যে পশ্চিমবঙ্গকে প্রযুক্তির ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট তৈরি করতে হবে। আপনি আমি সবাই মিলে যে যুক্তি করি যে কিভাবে পশ্চিমবঙ্গের এই সমস্ত টেনশন যুক্ত চিন্তা ভাবনা না করে কিভাবে পশ্চিমবঙ্গকে ফাইন্যান্সিয়াল হাব বানানো যাবে, এই যে আপনি বললেন যে পশ্চিমবঙ্গকে কিভাবে হেলথ হাব বানানো যাবে, এই চিন্তা সরকারেরও করা উচিত, জনগণেরও করা উচিত। এই যে আপনি বললেন যে উদ্দেশ্য আইন যে উদ্দেশ্যে তৈরি হয় তার উদ্দেশ্যের বাইরে গিয়ে অবশ্যই উদ্দেশ্য তো এই, দেখুন সৎ উদ্দেশ্যে, দেখুন আইন যদি সৎ উদ্দেশ্যে তৈরি হয় সেটি সৎ উদ্দেশ্যে পালিত হওয়া উচিত, কিন্তু আইন যদি অসৎ উদ্দেশ্যে তৈরি হয় তাহলে কিন্তু তার পরিণতিও সেরকমই হয়। যে প্র্যাকটিস ম্যান্ডেটারি নয় সেই প্র্যাকটিসে আবদ্ধ থাকাটা, আবদ্ধ থেকে নিজের গণ্ডিটা ছোট করাটা অনুচিত। আমি বলবো গণ্ডি বড় করুন এবং আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠুন।